নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। 2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়েছে কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হলো। প্রস্তুতির অংশ হিসেবে সকালে শুরু হয় কমিশন সভা। দিনব্যাপী কমিশনের আলোচনায় গুরুত্ব পায় প্রবাসী ভোট, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, সীমানা নির্ধারণ ও আরপিও। এর আগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে কাটতে হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে। ভোটার তালিকা, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন সামগ্রী কেনাকাটার মতো বড় কাজগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় ইসি। এসব কাজের অনেকগুলো ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করা, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গেল 5 আগস্ট প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর পুরো দেশ এখন নির্বাচনী ডামাডোলে ব্যস্ত। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুরু হয়ে গেছে নির্বাচনের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সচিবালয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। নির্বাচনকে সামনে রেখে নানা দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা। পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। এটা হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরো বেশি দেওয়া যায় কিনা, আরো 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে, সেনাবাহিনীর সদস্য 60,000 থেকে বাড়ানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। আগামী রমজানের আগে নির্বাচন আয়োজন জনগণের দাবি ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি মধ্যপন্থী রাজনৈতিক দল, যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সহ সমমনাদের নিয়েই ভোটে যাবে বলেও জানান তিনি। বর্তমান সরকারের বছর পূর্তি, নির্বাচন ও সংস্কার সহ সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপির নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ তার বাসায় কথা বলেন সাংবাদিকদের সাথে। অনানুষ্ঠানিক আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ সবকিছুর বিস্তারিত বিশদ তুলে ধরেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ইসিতে চিঠিও পাঠিয়েছে সরকার। Not exactly.
জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনের কার্যক্রম শুরু এ সরকারের অন্যতম ইতিবাচক কাজ বলে মন্তব্য বিএনপির এই সিনিয়র নেতার। নির্বাচন কমিশনকে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত 1 বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। বিএনপির রাজনৈতিক জোট করছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, সমমনা সব দলকে নিয়ে বিএনপি ভোটে যাবে। আমরা মধ্যপন্থীতে বিশ্বাস করি। আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই। গত 1 বছর অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে বিএনপির এ নীতি নির্ধারক বলেন, এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক, সব পূরণ করতে পারেনি। সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। আর নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নির্বাচন নিউট্রাল নির্বাচন। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ভারতীয় পণ্যের উপর 50% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 20%। ভারতের তুলনায় কম পাল্টা শুল্ক হওয়ায় রফতানিতে বাংলাদেশের সম্ভাবনা কিছুটা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনার চেয়ে বেশি বেড়েছে উদ্বেগ, দুশ্চিন্তা ও নানা চ্যালেঞ্জ। সানিয়া আহমেদের প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে এবং তাদের শত্রুদের সঙ্গে যারাই সম্পর্ক তৈরি করেছে, তারাই পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে। পাল্টা শুল্কের হার এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যে দেশটির অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্প সিদ্ধহস্ত। চীনের পর যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছে ভারত। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য করায় দেশটির পাল্টা শুল্ক দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছে 50%। এটি ভারতের জন্য অত্যন্ত দুঃখের খবর হলেও প্রতিবেশীর খারাপ সংবাদ নাকি বাংলাদেশে বয়ে এনেছে সম্ভাবনা। অথচ যুক্তরাষ্ট্র এমন একটি চোখ পাল্টানো দেশ যে কোনো সময়ে এর রোষানলে পড়তে পারে বাংলাদেশও। এটা কিন্তু এক ধরনের সতর্কবাণীও, অর্থাৎ ট্রাম্প প্রশাসন আমাদের উপরে যেমন 20% বসিয়েছে, সুতরাং যদি কোনো একটা সময় এরকম হয় যে আমরা কোনো একটা তাদের শর্ত পালন করতে পারলাম না, তখন আমাদের উপরে এটা বসিয়ে দিতে পারে। বৈশ্বিক বাণিজ্যের জন্য এটা কিন্তু কোনোভাবেই ইতিবাচক কোনো সংবাদ না। ভারতের স্পিনিং ওয়েভিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পাল্টা শুল্কের কারণে বস্ত্র খাতের অনেক অর্ডার হয়তো আসবে বাংলাদেশে, তবে এটি খুব চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। বায়াররা আমাদের ইনকোয়ারিটা বাড়িয়ে দিয়েছে। বায়াররা এখন আগামীতে ভারতে বা ইন্ডিয়াতে অর্ডার প্লেসমেন্ট একটু স্লো হয়ে যাবে। তো সেই সূত্রে আমাদের এখানে ইনকোয়ারিটা বেড়েছে, আগের থেকে ইনকোয়ারি বেড়েছে। আমাদের স্পেস খালি আছে কিনা এই ধরনের কিছু জিনিস আছে, কারণ ইন্ডিয়াতে যে বায়ারগুলো ছিল ওরা তো অলরেডি শিফট করবে, কারণ এত হাই ট্যারিফে ইন্ডিয়া মাল নিতে পারবে না। যুক্তরাষ্ট্র নিয়ে বর্তমানে বেশিরভাগ দেশই অনেক উদ্বিগ্ন, চিন্তিত, কারণ ট্রাম্প প্রশাসন দিন শেষে নিজ লাভ ছাড়া আর কিছুই যে বুঝতে চায় না সেটি এখন স্পষ্ট। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। একসময় হকারের দখল ছিল বিমানবন্দর, গোলচত্বর এলাকার ফুটপাত ও রাস্তা। মানুষ চলতে পারত না নির্বিঘ্নে। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে বদলেছে সেই চিত্র। উত্তরা থেকে মাসুদ পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মনিয়া জুথি। হকারে ভরা ফুটপাত, ভিড়, যানজট, গা ঘেঁষে হেঁটে যাওয়া পথচারী। একসময় এই চত্বরটাই ছিল হকারদের দখলে। ফুটপাত ছিলই না, রাস্তার একাংশ আটকে থাকতো দোকানে। পথচারী চলতো ঝুঁকি নিয়ে, আর যাত্রীদের জন্য ছিল উৎকণ্ঠা আর বিড়ম্বনা।
অথচ এখনকার চিত্র পরিচ্ছন্ন রাস্তা, ফাঁকা ফুটপাত আর স্বাভাবিক চলাচল। পুলিশের নিয়মিত অভিযান আর হকারদের সঙ্গে আলোচনায় বদলে গেছে দৃশ্যপট। পথচারী চলছে নির্বিঘ্নে, নেই কোনো যানজট। আগের তুলনায় এখনো অনেক ছিনতাই কমে গেছে। আমরা প্রতি মাসে 30-40 জন করে এভারেজ ছিনতাইকারী ধরি। আর গোলচত্বর এরিয়ায় ফুটপাত আগে রাস্তার মাঝখানে থাকতো, আমরা এখন রাস্তার থেকে ফুটপাত সরিয়ে দিছি, এখন ফুটপাত তেমন নাই বললেই চলে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন। তার দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে নিরাপত্তা আর শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন একনিষ্ঠভাবে। রাজনৈতিক পট পরিবর্তনের পরে কেউ কারো কথা শুনতো না, যে যেমনি ইচ্ছে সেমনি চলতো। খুব চ্যালেঞ্জের মুখেই আমাদের কাজ করতে হয়েছে। এদিকে আইসি আব্দুল গফুরের নেতৃত্বে প্রতি মাসে প্রায় 30 থেকে 40 জন ছিনতাইকারী গ্রেপ্তার হচ্ছেন। পুরস্কার পাচ্ছেন কমিশনারের কাছ থেকে। তবে বাধা আছে রাজনৈতিক, প্রশাসনিক, এমনকি পুলিশের ভেতরের সমন্বয়েরও অভাব। বিমানবন্দর পুলিশ বক্সের আইসি অনেক ভালো কাজ করে, সে প্রতি মাসেই আমাদের ডিএমপি কমিশনারের কাছ থেকে পুরস্কার পায়। বর্তমানে পুলিশের কাছে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, কেউ কাউকে মানতে চায় না। গোলচত্বরের এই পরিবর্তন প্রশংসনীয় হলেও টেকসই করতে হবে এটি। প্রয়োজন প্রশাসনিক সমন্বয়, নিয়মিত তদারকি আর রাজনৈতিক সদিচ্ছা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় আমবাগান কেন্দ্র 81 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এতে নগরের বিভিন্ন সড়ক, বিশেষ করে আগ্রাবাদ, বাকলিয়া এবং অক্সিজেন এলাকায় হাঁটু পানি জমে যায়। একে আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলো। জলাবদ্ধতার কারণে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। নালা, ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি বলে অভিযোগ নগরবাসীর। এদিকে রাতভর বৃষ্টিতে নগরের অক্সিজেন 2 নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি মেয়র। 45 ইয়ার্সের একটা পুরানো ব্রিজ, এবং এটা কিন্তু আমাদের অলরেডি সেই কাজগুলো করার আমাদের একটা প্ল্যান আছে, এবং এগুলো আমরা ধরছি। আমরা প্রায় এটা 60 ফিট আমরা এই ব্রিজটা আমরা করে দেবো। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 31 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় সেসব এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মোট ব্যয় 14,039 কোটি টাকা। কর্তৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না। যে রেইন ওয়াটার হারভেস্ট, রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডিএর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট, সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য। গত 24 ঘন্টায় আমবাগান কেন্দ্রে 81 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে নগরের বিভিন্ন সড়ক ডুবেছে, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। সিরাজুমনি শুভ, নাগরিক। সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ মোট 8 জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে 3 জন ক্রু ও 5 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমা, পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ, জাতীয় নিরাপত্তা উপসমন্বয়কারী ও প্রাক্তন কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরুল লিমুনা ও রাষ্ট্রপতি মাহমার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপিং। ঘানার বিমান বাহিনীর তথ্য অনুযায়ী হেলিকপ্টারটি রাজধানীর আকরার উত্তর পশ্চিমে অভুবাসীর উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।